বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৬০০ শিশু জন্মগ্রহণ করে যারা জন্মগতভাবেই বধির। আরও সমসংখ্যক মানুষ আছেন যারা জন্মের পরে বধির হন। এই যে ৫,০০০ এবং ৬,০০০ মানুষ যারা দুঃসহ জীবনযাপন করেন, পৃথিবীর কোনো কিছুই তারা শুনতে পান না। এদের মধ্যে আমাদের সঙ্গে একজন আছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিথিলা আক্তার বাণী, যিনি জন্মের পরে বধির হয়েছেন এবং দুই কানেই কিন্তু কখনোই শুনতে পাননি, এবং পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তিনি এখন সুস্থ জীবনে ফিরেছেন। সঙ্গে আছেন তার বোন নাসিমা রহমান। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, নাসিমা রহমান, আপনার কাছে জানবো যে আমরা শুনেছি যে তিনি দুই কানেই শুনতে পাননি দীর্ঘদিন এবং তার জীবন নাশেরও হুমকি তৈরি হয়েছিল। আসলে কি হয়েছিল তার যদি একটু গল্পটা বলেন। প্রথম পর্যায়ে ৬ মাস যখন বয়স, তখন বাম কানের পেছনে একটা টিউমারের মতো দেখা গেছে। তা ৯ বছর বয়সে আমরা ওটা অপারেশন করছি ঢাকা মেডিকেলে, কোনো সাকসেস হয়নি, ওটাতে এখনও পিক পানি আসে। পরে আবার 18 সালে আপনার ডান কান দিয়ে ব্যথা শুরু হয়েছে, হওয়ার পরে এখানে আনছি, আনার পরে এখান থেকে অপারেশন করছি, করার পরে ওটা আর শুনতে পাই নাই। ওটা ওর আগে আর শুনতে পাইছি, পড়াশোনা পড়া শুনতে পাই নাই। তারপরে আপনার 22 সালে যখন আবার ৬ মাসের পরে সরাসরি 22 সালে চলে আসলেন, মাঝখানে কি হলো? ৬ মাস বয়সে যখন হয়েছে আপনার বাম কানে ব্যথা, পেছনে দেখা গেছে একটা ফোড়ার মতো। তো এটা ঢাকা মেডিকেলে ৯ বছর বয়সে আমরা অপারেশন করছি। মানে এই দীর্ঘদিন পরে আপনারা আসছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি এর মাঝে, বলছে যে একটু বয়স হইলে এটা অপারেশন হবে। তা অপারেশন করছি ঢাকা মেডিকেলে, ওই কানটা সাকসেস হয়নি, এখনো পেট পানি আসে। তারপরে আপনার ওই ৯ সালেতে আবার 18 সালে যাই বা ডান কানে ব্যথা হয়েছে। আমি এই জায়গাতে একটু আপনার কাছে জানতে চাই, যখন আপনার কানে সমস্যা ছিল টিউমার, তখন আপনার যন্ত্রণা হতো কি রকম বা কি সমস্যা হতো? অনেক ব্যথা ছিল আর কি, মানে বিছানা পড়ে থাকতাম, বাইরে যেতে পারতাম না, খাওয়া দাওয়া করতে পারতাম না। আচ্ছা, তখন কি শুনতে পেতেন কোনো কিছু? মানে কানে কি শুনতেন? না, যখন হঠাৎ ইনফেকশন হয়ে গেছে শুনতে পেতাম না। মানে ৯ বছরে যখন আপনার প্রথম কান সমস্যা হলো এক কানে, তখন ওই কানে আপনি শুনতে পান নাই? না, ওইটা না, শুধু ডান কানটা শুনতে পেতাম। আচ্ছা, কিন্তু দুই কানেই শুনতে পাননি, এটা কখন হয়েছে যে আপনি দুই কানেই শুনতে পাচ্ছেন না? এটা আসলে কোন সময়? জি, এটা হয়েছে আপনার অপারেশনের পরে, ওই 18 সালের অপারেশনের পরে। যখন ওর কান অপারেশন করছে তখন ডাক্তার বলছে যে ও কিন্তু শুনতে পাবে না, শোনার মতো কোনো কিছু রাখা যাবে না। ও মানে তার শুনতে যেন না পায় সেই ব্যবস্থা করেছে আর কি, তার সুস্থতার জন্য। হ্যাঁ, আচ্ছা, সুস্থ থাকার জন্য আর কি। আচ্ছা, শেষে আবার ওই শোনার জন্য আবার আপনার 22 সালে অপারেশন করে। তাহলে এই যে 18 সাল থেকে 22 সাল পর্যন্ত এই 4 বছরে কি সে কিছুই শুনতে পায়নি? কিচ্ছু শুনতে পায় নাই। তখন চিকিৎসকদের পরামর্শ কি ছিল? কেন এই 4 মাস যে শুনতে পাবে না, এটা কি তার জীবন বাঁচানোর জন্য এই কাজ করা হয়েছে? জি। আচ্ছা, এই সময়টা, এই যে 4 বছর আপনি কিছুই যখন শুনতে পেতেন না, আগে তো এক কানে শুনতেন বা দুই কানে শুনতেন, এই সময়টা আপনার কত বেশি খারাপ গেছে বা কত দুঃসহ গেছে? অনেকটা খারাপ লাগছে, এটা বলে বোঝাতে পারবো না। কিছু শুনতে পেতেন না? পরিবারের কোনো কিছু? মানে আপনাদের মুখের ভাষা বুঝতাম কিন্তু শুনতে পেতাম না। মুখের ভাষা কি অনুমান করতে পারতেন? হ্যাঁ, কিন্তু কিছুই বুঝতে পারতেন না। তখন কি কান্নাকাটি বা বলে বুঝতে পারতাম, কিন্তু যখন ডাকতো তখন কান তো শুনতে পেতাম না, কিন্তু সামনে কথা বলতে হতো। এই সময় কোনো পড়াশোনাও করতে পারেন নাই? মানে সমস্যার ভিতরে পড়াশোনা করেছি, কিন্তু যখন আবার একদম অতিরিক্ত সমস্যা বেশি হয়ে যায় তখন আর পড়াশোনাটা করা হয় নাই। 22 সালে এসে তো অপারেশন করলেন, মানে এর 4 বছর আগে কেন করা হলো না? এই অপারেশন করছি তো আমরা 18 সালে। তাহলে ওরা যে মেশিন বসাইবো ওটা তো আমরা বলি নাই। এই মেশিনটা যে বসাবে, মানে সেটি কেন আগে বসায়নি সেটি জানতে চাচ্ছি। আগে কেন বসায় নাই? এই বসানোর তো কোনো সিস্টেম ছিল না, বাংলাদেশে ছিল না। বাংলাদেশেও ছিল না, বা ওর ভিতরে ওরকম কোনো কিছু ছিল না। মেশিন বসানোর পরে আপনি মানে কি শুনতে পেন? সবকিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই সবকিছু শুনতে পাই। শুনতে পাচ্ছেন, কথা বলতে পারতেছেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই? না, সমস্যা হয় না। আচ্ছা, ওই 4 বছরে যখন আপনি কিছু শুনতে পেতেন না, তখন কি কথা বলতে পারতেন? হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারতেন, কিন্তু শুনতে পেতেন না। আচ্ছা, এই অপারেশনটা করতে, ককলিয়ার ইমপ্ল্যান্ট করতে আপনাদের ব্যক্তিগতভাবে কত টাকা খরচ হয়েছে? এটা আমরা বলতে পারবো না। বলতে পারবেন না, কিন্তু এটার জন্য, ট্রিটমেন্টের জন্য তো হাসপাতাল তো আপনাদের কাছে আলাদা কোনো খরচ নেয়নি, মানে এটা বিনামূল্যে করতে পেরেছেন। তো এই এত বড় একটা অপারেশন যে আপনারা এখানে করালেন এবং বলা হচ্ছে যে বাংলাদেশে এটি প্রথম, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাদের কাছে, সুস্থ জীবনে ফিরতে পারলো। আপনার কেমন লাগছে? ভালো। মানে সরকার বা হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা? ভালো। আগে শুনতে পাইনি, এখন তো শুনতে পাইতেছে, এটা ভালো না?
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে বাণীকে সুস্থ জীবনে ফিরিয়েছেন যে চিকিৎসক, তার গল্প শুনব। মেডিকেল বোর্ডের এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার, পরিচালক, জাতীয় নাক-কান গলার ইনস্টিটিউট। আপনাকে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মাহমুদুল হাসান, সাবেক পরিচালক, জাতীয় নাক-কান গলা ইনস্টিটিউট ও কনসালটেন্ট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই জাকারিয়া সরকার আপনার কাছে জানতে চাইব যে এই যে রোগী, আপনারা অসাধারণ একটি কাজ করে তাকে সুস্থ জীবনে ফিরিয়েছেন, তার জীবন রক্ষা করেছেন, কি অবস্থায় প্রথমে আসলে পেলেন তাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পেশেন্টটা বাণী, ইতিমধ্যে আপনারা জেনেছেন। বাণী আপনার কাছে যখন আসে, মূল প্রবলেমটা ছিল যে সম্পূর্ণ বধির, মানে তার প্রথমত কান পচা রোগ, সহজে যা বলে থাকি। পরবর্তীতে তার দুই কানি তার লাইফ সেভিং হিসেবে কানে অপারেশন করা, এবং পরবর্তীতে তার দুই কানি শ্রবণ শক্তি হারানোর কারণে সম্পূর্ণ বধির, সে শব্দ জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থা আমাদের কাছে আসে। না, কিন্তু এটা লাইফ থ্রেটেনিং কেন ছিল? মানে এটা তার জীবন নাশেরও কারণ কেন হয়েছিল? আসলে এই যে সে কিন্তু সুস্থ সবল মানুষ হিসেবে সমাজে বেঁচে ছিল, কিন্তু তার নিজের অজান্তেই তার কানের মধ্যে এমন একটা রোগ বাসা বাঁধে, যেটাকে আমরা বলে থাকি কান পচা রোগ সহজ ভাষায়। কিন্তু কান পচা রোগের মধ্যে এমন একটা ভ্যারাইটি আছে, এমন একটা প্রকার আছে, যেটা নাকি ইনফেকশনটা ব্রেনের দিকে চলে যায়। কান যেই মাথার খুলির যে অংশে কান উপস্থিত, এই রোগটা সে মাথার খুলিকে খেয়ে ফেলে, এবং তার ঠিক পাশেই হচ্ছে আমাদের ব্রেন, সেটা আমাদের ব্রেনে চলে যায়। এবং এই রোগের কারণে ইনফেকশন কান থেকে মাথার খুলি ছিদ্র করে ব্রেনে চলে যায়, তখন তার জীবনহানি ঘটার সম্ভাবনা থেকে যায়, এবং কখনো কোনো ঘটে। সেই জন্য আমরা এটাকে এই অপারেশনের মাধ্যমে তাকে রোগমুক্ত করার মানেই হচ্ছে আমরা তাকে এই লাইফ থ্রেটেনিং কন্ডিশন থেকে সহজ জীবনে ফিরিয়ে নিয়ে আসা। ধন্যবাদ। আমি ডাক্তার মাহমুদুল হাসান আপনার কাছে একটু জানবো যে ককলিয়ার ইমপ্ল্যান্ট বা কৃত্রিম কান আমরা তো শুনে থাকি, একটু মানে এই রোগীর ক্ষেত্রে ব্যাখ্যা একটু করবেন। ধন্যবাদ আপনাকে। যেহেতু এই রোগীটা দুই কানেই তার কান পাকা রোগের জন্য অপারেশন হওয়ার পরে সে সমাজ থেকে টোটালি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সে মানুষের সাথে কমিউনিকেট করতে পারতো না। তো এই ক্ষেত্রে যেহেতু দুই কানে হয়েছিল, তার সাধারণত এক কানে হয়, কিন্তু তার দুই কানে হওয়াতে সে একদম পুরোপুরি নিজেকে আইসোলেটেড করে ফেলছিল। তো তখন আমাদের এই ইনস্টিটিউটে ওরা চিন্তা করলো যে এই মেয়েটাকে কিভাবে আবার সমাজে অন্যান্য মানুষের সাথে কমিউনিকেট করা যায়, সেভাবে ফিরে দেওয়া যায়। তো ককলিয়ার ইমপ্ল্যান্ট আপনারা জানেন যে আধুনিক সভ্যতার ইয়াতে একটা বায়োনিক ইয়ারও বলে এটাকে। এটা অপারেশনের মাধ্যমে কানের মধ্যে প্রতিস্থাপন করে মানুষকে শোনার ব্যবস্থা করা যায়। বিশেষ করে আমরা জন্মগতভাবে যেসব বাচ্চারা বধির, ওদের জন্য এই চিকিৎসাটা আমরা করে থাকি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের সাহায্যে ইনস্টিটিউটে সেই প্রোগ্রামটা প্রায় 5-6 বছর থেকে চালু হয়েছে। তো আমরা যখন মেয়েটা আমাদের এখানে আসে, মানে ইনস্টিটিউটে আসে, তখন চিন্তা করলাম যে এই মেয়েটাকে আমরা একাডেমিক ইন্টারেস্টের কারণে এই মেয়েটাকে আমরা সেই চিকিৎসাটা কেন দিব না, সেটা চিন্তা করেই আমাদের বর্তমান ডাইরেক্টর সাহেব উনি ওকে সিলেকশন করছে যে ককলিয়ার ইমপ্ল্যান্ট করে তাকে শোনার ব্যবস্থা করা হবে। কারণ এটা ছাড়া তার শোনার আর কোনো ব্যবস্থা ছিল না, কারণ তাকে কনভেনশনাল হিয়ারিং এইড বা অন্যান্য যেসব যন্ত্রপাতি দিয়ে তাকে শোনানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছিল না। একমাত্র ককলিয়ার ইমপ্ল্যান্ট দিয়েই এটা করা সম্ভব। আমি স্যারের কাছে এখন জানতে চাই যে যেমন এটা কিন্তু এই বয়সীদের জন্য আমরা বাংলাদেশে সচরাচর আসলে দেখি না, অন্য কোনো ইনস্টিটিউট আসলে এর আগে করে নাই। এটি আসলে কত চ্যালেঞ্জিং ছিল? আপনারা একাডেমিক কারণেই যে করেছেন, মানে কিভাবে সফল হলেন, সফলতার গল্পটা একটু জানতে চাই। বেসিক্যালি আমাদের দেশে যদিও আমরা বাচ্চাদের জন্য কাজটা করে থাকি, যারা বোবা হয়ে জন্মায় তাদেরকে আমরা সরকারি অর্থায়নে এই বায়োনিক ইয়ার বা কৃত্রিম কান, যাকে আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট বলে থাকি সায়েন্টিফিক ভাষায়, সেটা করে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসি। এরকম কতজনকে আপনারা করেছেন? আমরা এই পর্যন্ত জাতীয় নাক-কান ইনস্টিটিউটে গত 4 বছরে প্রায় 375 জনের রোগীর অপারেশন করেছি। তাদের বয়স 5 বছরের মধ্যে বেশিরভাগ রোগী, এবং প্রজেক্টটা শুধু বাচ্চাদের জন্যই প্রযোজ্য। তাহলে কারা 5 বছরের নিচে কি সমস্যা হলে আপনাদের কাছে আসলে বিনামূল্যে সেবাটি পাবে? এখন আমরা যাদেরকে বেস্টটা দিতে চাই সেটা হচ্ছে বাচ্চা জন্মের পর থেকে যখন কোনো মনে হবে যে বাচ্চা কোনো কারণে কানে শুনতে পাচ্ছে না, বাচ্চার যেই বয়সের সাথে সাথে যার যে রেসপন্স, সে রেসপন্স করছে না, কোনো সন্দেহ হলে আমাদের কাছে আসে, এবং আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা তাদেরকে যাচাই বাছাই করে যদি নিশ্চিত হই যে সে জন্মগতভাবে কানের ক্ষমতাহীনভাবে জন্মিয়েছে, ভবিষ্যতে তারা সমাজে বোবা হিসেবে বেঁচে থাকবে, তাদেরকে আমরা পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করে ক্যান্ডিডেট হিসাবে এই ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য। আমি স্যারের কাছে জানবো যে কাদের এই সমস্যাটা আসলে হয়,
মানে কারা এত দূর পর্যন্ত ঝুঁকিতে চলে যায়? অ্যাকচুয়ালি ওর যে অ্যাডাল্ট সেটা হলো যে কোলেস্টেটোমা নামে একটা অসুখ থাকে, যেটা লাইফ ইঞ্জিনিয়ারিং আমাদের বর্তমান ডাইরেক্টর সাহেব বললেন। তো সেটা করে কি আস্তে আস্তে এটা ইঁদুর যেভাবে মাটির নিচে গর্ত করে করে সব ধ্বংস করে ফেলে আশেপাশে, ঠিক এই অসুখটাও সেভাবে আশেপাশে চারিদিকটা নষ্ট করে ফেলে। কানের পাশে, সেটা ব্রেনের কাছে থাকে, আরও যেখানে আপনার ওর একটা মুখটা বাঁকা হয়ে গেছে এরকম, নার্ভের উপরে থাকে, আরও ব্যালেন্স অর্গান থাকে, এগুলোকে নষ্ট করে ফেলে। তো ওই অসুখটা খুব রেয়ার, যে খুব সচরাচর যে সবাই হয় তা না, কিন্তু যাদের রেয়ার তাদের চিকিৎসা করলে এই ধরনের সমস্যা হয়। তবে সাধারণত এক পাশের কানে হয়, কিন্তু দুই পাশে হওয়াটা আরও বেশি রেয়ার। কিন্তু এটা তো কান পাকা থেকে শুরু হয়। জি, এই কান পাকাটা আসলে কেন হয়? কারা আসলে এটার ঝুঁকিতে থাকে? কান পাকা রোগের বিভিন্ন কারণ থাকে। সাধারণত ওর যেটা কোলেস্টেটোমা, সেটা বিভিন্ন ধরনের, বলে যে কানের বাইরের চামড়াটা ভিতরের দিকে চলে যায়, অনেক সময় ভিতরের মধ্যেই এক ধরনের কোষ অন্য ধরনের কোষে পরিবর্তন হয়। এইভাবে বিভিন্ন ধরনের থিওরি আছে, এক্স্যাক্টলি কী জন্য হয় এটা বলা যাচ্ছে না, কিন্তু এইটা মানুষের জীবন হানি করে, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যেভাবেই হোক। বাণী, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনার এই যে চিকিৎসার পরে আপনি আগে কেমন ছিলেন, আর এখন স্বাভাবিক কাজকর্ম কিভাবে করতে পারেন, বা এখন আপনার অবস্থা কি রকম? এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, আগের থেকে এখন সব একা চলতে পারি, সব কিছু একাই করতে পারি, সব কথা বুঝতে পারেন, সবার কথা। আপনার কি পড়াশোনা বন্ধ হয়েছে কেন? এই যে কানে শোনার পর থেকে পড়াশোনা কি করতে পারেন? ওটা মাথায় নিতে পারি না। আচ্ছা, আর এমনি অন্যান্য কি কাজ করতে পারেন? জি হ্যাঁ, অন্যান্য সব কাজ করতে পারেন? জি, নিজে নিজে সব কাজ করতে পারো এখন? জি, সব কাজ নিজে নিজেই করতে হ্যাঁ পারো? নিজেটা আমি আমার তো সব করি। আপনি কি কি করেন বাড়িতে, কি কি কাজ করেন? না আমি বাসায় করি না কিছু, আমরা বসে খাই, আমার আপু আছে, বাবা এনারাই করে। আচ্ছা, আমি স্যারের কাছে একটু জানবো যে এই যে পড়াশোনা মনে রাখতে পারছে না বা টুকটাক যে সমস্যা হয়, মানে গুণগত মান লাইফের কতটা ফিরে আসে ককলিয়ার ইমপ্ল্যান্টের পরে? বেসিক্যালি এটা তো আসলে খুবই সহজ, যে আমাদের বেঁচে থাকার জন্য আমার যে ইন্দ্রিয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শোনা। আমরা যদি না শুনি তাহলে আমরা সব যদি বিচ্ছিন্ন থাকি, তাহলে সহজে বুঝতে পারি আমার লাইফটা কেমন হবে। আর কোনো মানুষ যদি সে স্বাভাবিক শ্রবণশক্তিতে জন্মগ্রহণ করেছিল, জীবনের একটা পর্যায় পর্যন্ত সে হাসি কান্নার শব্দ সমস্ত কিছু এনজয় করেছে, হঠাৎ যদি তাই শব্দ জগতে বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্য কতটা কঠিন। এবং তারা নিজেদের মনে করে তারা কফিনের মধ্যে লুকিয়ে পড়েছে। এটা আমার কথা না, এটা একজন এরকম শ্রবণশক্তি হারানো পরে ফিরে পাওয়া একজন রোগীর বাণী হচ্ছে যে আমি কফিনের মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং এই শব্দ ফিরে পাওয়ার মনে হচ্ছে আমি কফিন থেকে বেরিয়ে এসেছি। তার অভিব্যক্তির হচ্ছে এরকম। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক জাকারিয়া সরকার, এই কেসটি যে আপনারা একাডেমিক কারণ বা যে কারণে আপনারা করে থাকেন, অন্যান্য ইনস্টিটিউট করতে পারে না, কিন্তু আপনারা পারলেন, মানে আপনাদের কি ব্যতিক্রমিতা যে কারণে আপনারা এটিতে সফল হলেন? অ্যাকচুয়ালি এটা আমার জন্য একটু ব্যক্তিগত চ্যালেঞ্জিং বলা যায়, কারণ আমি এটাকে এই মেয়েটা গল্পটা শুনে এবং তার অভিব্যক্তি দেখে আমার কাছে মনে হলো যে একটা চ্যালেঞ্জ নেওয়া যায় কি না। আমি টিমের সাথে কথা বললাম যে আমরা এই কাজটা করতে চাই, কারণ এই কেসটা আগে বাংলাদেশে কখনও এই ধরনের কেসের অপারেশন হয়নি। তো এই দিক দিয়ে আমাদের চ্যালেঞ্জিং ছিল। আমি উৎসাহিত হয়েছি, আমি যখন দেশে বাইরে গিয়েছিলাম ইন্ডিয়াতে, আমি এমন একটা কেস আমার মেন্টর সার্জন করতে দেখিয়েছি, আমি তার সাথে কাজটা করার সুযোগ হয়েছিল এবং সেখান থেকে উৎসাহ নিয়ে কাজটা করি। কারণ তার কয়েকটা সমস্যা ছিল। প্রথমত হচ্ছে যে তার দু কানেই হচ্ছে ইনফেকশান। নর্মালি আমরা ককলিয়ার বা কৃত্রিম কান তাদেরই লাগাই, তাদের কানটা ফাংশনালি অসুস্থ থাকলেও স্ট্রাকচারালি সুস্থ, মানে কানের মধ্যে কোনো স্ট্রাকচার অসুখ নাই, স্ট্রাকচারগুলো ঠিক আছে কিন্তু তার ফাংশনটা থাকে না। কিন্তু এই মেয়েটার ছিল দুটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে তার ফাংশন তো নেই, তার স্ট্রাকচারালি তার পুরো কানটাই নষ্ট হয়ে গিয়েছিল। যেইখানে আমরা মেশিনটা বসাই সেটাকে সেই পুরো জায়গাটি নষ্ট ছিল। প্রথমত আমার চ্যালেঞ্জ ছিল যে আমি এই রোগটাকে কান থেকে সরে দেয়া, যার কারণে মাথার খুলির যে পুরো অংশটা ভিতরকে আমাকে পুরোটাই ফেলে দিতে হয়েছে অপারেশন করে। যদিও বাইরেতে বোঝা যাচ্ছে না, তার মাথার ভিতরে খুলির এই অংশটা নেই। এবং এই প্রথমত হচ্ছে তার রোগটা তাকে সরাইতে হবে এবং এই রোগগ্রস্ত কানে ওই মেশিনটা বসাইতে হবে, যেটা সচরাচর বসানো হয় না, সুস্থ কানে বসানো হয়। এবং এই যে মাথা খুলিটা আমি ফেলে দিলাম, আমার পেট থেকে চর্বি নিয়ে ওই জায়গাটাকে ফিল আপ করতে হয়েছে। তো সুতরাং টোটালি মিলিয়ে তার কিন্তু টোটালি একটা চ্যালেঞ্জ। এবং পরবর্তীতে এটাকে এই ইনফেকশনটাকে কন্ট্রোল করা এবং এই মেশিনটাকে ফাংশনিং করা, সেটাও কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ছিল।
ধন্যবাদ স্যার। মানে এই যে সেবাটি, এটা ডেসিমিনেশন আসলে কিভাবে সম্ভব? কারণ সবার তো আসলে ঢাকায় আসা সম্ভব না, সবাই আসলে জানেও না। এটির জন্য আসলে আপনারা কি করছেন? অ্যাকচুয়ালি আমরা ইনস্টিটিউটে অলরেডি একটা ট্রেনিং প্রোগ্রাম কিন্তু চলতেছে। সেটা হলো যে ঢাকা ছাড়াও তার বাইরে যেসব হসপিটালগুলো আছে, বিশেষ করে পুরানো হসপিটাল, যেমন সিলেট মেডিকেল কলেজ হসপিটাল, চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, বগুড়াতে, এই হসপিটালগুলোতে কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে ম্যান পাওয়ার তৈরি করা এবং অ্যাট দ্য সেম টাইম ককটেল ইমপ্ল্যান্টও চালু করা। ওরা অলরেডি সিলেটকে ম্যান পাওয়ার তৈরি করে ওখানে এই প্রোগ্রাম শুরু হয়েছে, ঢাকা মেডিকেলে শুরু হয়েছে, বগুড়াতে শুরু করছে, এবং সমাজ কল্যাণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের কম্বাইন্ড এফোর্টে এবং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে কিন্তু এই প্রোগ্রামগুলো চলতেছে। কারণ সব রুগীকে ঢাকায় নিয়ে আসা সম্ভব না, আর সব রুগী আসতেও পারে না। এই জন্য ইনস্টিটিউটের তত্ত্বাবধানে কিন্তু এই প্রোগ্রামগুলো এখন চালু করতেছে এবং অদূর ভবিষ্যতে এগুলো চলবে, যেন ওই এলাকার লোকগুলো যেন ঢাকায় না আসতে হয়, এবং সেখানে এই প্রোগ্রামগুলো চলে। অলরেডি সিলেটে আমাদের খুব ভালো এই প্রোগ্রাম চলছে, মানে আস্তে আস্তে প্রসারটা হচ্ছে। ধন্যবাদ। আমি স্যার কাছে জানবো যে এটির খরচ আসলে কীরকম? আপনারা যদিও একাডেমিক কারণে বিনামূল্যে করেছেন, মানে এটার খরচ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। খরচ সম্পর্কে বেসিক্যালি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই ককটেল ইমপ্ল্যান্টটা কিন্তু বিশ্বের সবচেয়ে সাবস্টিকেটিভ এবং কস্টলি ডিভাইস। এখন পর্যন্ত মানবদের আবিষ্কারের জন্য যতগুলো ডিভাইস তৈরি হয়েছে, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট সাবস্টিকেটিভ এবং অলসো মোস্ট কস্টলি। কারণ একটা মেশিনের দাম আমরা বলে থাকি প্রায় একটা টয়োটা গাড়ির সমান। 10 থেকে 15 লক্ষ টাকা কিন্তু শুধু মেশিনটার দাম, একটার দাম। এবং এই মেশিনটা যদি বাহিরে আমরা যদি প্রাইভেটলি অপারেশন করে দিই, সেখানে আরও মিনিমাম 5 লক্ষ টাকা লাগবে। তো সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই অপারেশনটা আমরা বাহিরে করে দিই, তাহলে মিনিমাম 20 লক্ষ টাকা খরচ হবে। ইন্ডিয়াতে যে করলে 20 লক্ষ টাকা। তো সুতরাং দেশে বাইরে ইন্ডিয়াতে হয়তো 30 থেকে 40 বা অন্যান্য ফার্স্ট কান্ট্রিতে হয়তো 1 কোটি টাকা লাগবে। এবং এইটা কিন্তু আমরা সমাজ কল্যাণ অর্থায়নে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত লজিস্টিক্স সাপোর্টে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় সুনজরে থেকে আমরা কিন্তু কাজটা প্রায় বিনামূল্যে করছি। স্যার, একই সাথে আমি জানবো যে এই ধরনের সার্জারি বা অপারেশন যাই বলি, এটা কি বেসরকারিতে বাংলাদেশে আসলে হয় কিনা বা আপনারা করছেন কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা যেটা এইখানে রোগীর সংখ্যা অনেক, যেমন প্রতি বছর প্রায় 2500 শিশু এ বোবা হয়ে জন্মায় যাদের ককটেল ইমপ্ল্যান্ট দরকার, এবং বাণীর মতো আরও 2500 মানুষ যারা স্বাভাবিক শ্রমশক্তি জন্মালো পরবর্তীতে শ্রমশক্তি হারায়। এই প্রত্যেকের জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে ককটেল ইমপ্ল্যান্ট সার্জারি বা কৃত্রিম কান, যেটা নাকি সরকারিভাবে কখনোই সম্ভব না। তো আমরা চেষ্টা করছি যারা সলভেন্ট তারা যদি প্রাইভেটলি করে দিতে পারে, আমরাও প্রাইভেটলি করছি। এবং আমরা যেটা চাচ্ছি যে বিদেশের মতো পার্শ্ববর্তী দেশের মতো যারা বিত্তবান মানুষ তারা যাতে এগিয়ে আসে, তাদের সহযোগিতায় আমরা যদি কিছু ডোনেশন পাই, তাহলে আমরা কিন্তু এই গরিব রোগীদের সরকারের পাশাপাশি বেসরকারিভাবে করে দিতে পারতেছি। স্যার, এটিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আদলে কিছু করা যায় কিনা, আপনি কি মনে করেন, কি করা যেতে পারে? এটা আমাদের দেশে এখনও চিকিৎসাটা তো সেই অবস্থাতে যায় না, এটা তো পলিসির ব্যাপার। গভর্নমেন্ট যদি সেরকম পলিসি নেয় যে কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কোনো কাজ করে, আমার মনে হয় সেই ধরনের অর্গানাইজেশন খুব ভালো চলবে। কারণ আমাদের বিদেশি অনেক হসপিটাল, অনেক দেশ আছে যারা এই দেশে হেলথে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। সব কিছু তো সরকারের পক্ষে ভার বহন করা সম্ভব না। সেই জন্যই আমার মনে হয় আমাদের এইটা চিন্তা করা উচিত। প্লাস আমাদের দেশে যারা বিত্তবান লোক আছে তাদেরও উচিত যে এই ধরনের গরিব লোকজনকে হেল্প করা। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে বর্তমানে রোগীদের ফ্লো আসলে কেমন, এই ধরনের পেশেন্ট আপনাদের কাছে কেমন আসে? সাধারণ মানুষ এই হসপিটালকে নিজস্ব হসপিটাল মনে করে এবং এখন আসা সহজ। 10 টাকার মাধ্যমে যারা আমাদের কাছে চিকিৎসা নিতে পারে, যেটা সাধারণ মানুষের জন্য খুবই সহজলভ্য, সেই ক্ষেত্রে কিন্তু সব রকম রোগীর পাশাপাশি আমাদের এই ধরনের রোগীর প্রচুর আমাদের এখানে ভিড় করে। তো আমরা সেইখান থেকে যেহেতু গভর্নমেন্টের কিছু সীমাবদ্ধতা আছে, বাজারে সীমাবদ্ধতা আছে, আমরা কিন্তু তাদের কাছ থেকে যাচাই বাছাই করে সর্বোচ্চ প্রায়োরিটি যারা পায় তাদেরকে আমরা অপারেশন করে দিচ্ছি। ধন্যবাদ। আমি বাণীর কাছে জানতে চাইবো যে স্যারদের প্রতি আপনার কেমন কৃতজ্ঞতা? অনেক ভালো। আপনি কি ভেবেছিলেন যে আপনার এই কানে আপনি আবার শুনতে পাবেন? এটা কি কখনো চিন্তায় এসেছিল আপনার? জি না। আশা ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ। কিন্তু যখন শুনতে পেলেন তখন কেমন লাগলো? অনেকটা ভালো লাগছে। আগে তো শুনতে পাইনি, তারপর যখন শুনতে পেয়েছি যে এখনো বুঝে বলতে পারবো না, এতটা ভালো লাগছে। ধন্যবাদ। স্যারের কাছে একটু একেবারে সংক্ষেপে জানতে চাই যে যারা বধির বা বোবা যারা জন্মগ্রহণ করছে, এটিকেও আসলে ঠেকানোর আসলে কি উপায় বা আমরা কিভাবে এটা রোধ করতে পারি? এটা আসলে
যখন একজন মহিলা প্রেগনেন্ট হয় তখন থেকেই কিন্তু এটার চিকিৎসাটা শুরু করতে হবে। যেমন আমাদের বিভিন্ন ভাইরাসের কারণে এই ধরনের বোবা বা বধির হিসেবে জন্মগ্রহণ করে, জন্মের সময় তাদেরকে মানে প্রেগনেন্ট অবস্থায় মহিলাদেরকে টিকা দান করা, MMR একটা টিকা আছে, রুবেলা, মিজেলস, মামসের, এবং সেফ ডেলিভারি খুব ইম্পর্টেন্ট বাচ্চা জন্মের পর। তার পরবর্তীকালে 2 বছর পর্যন্ত বাচ্চাকে রেগুলার ডাক্তারদের চেক আপ করা, দেখানো। উন্নত দেশে কিন্তু আমি একটু স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে বধির হয়ে গেছে সংক্রমণের কারণে, মায়ের পেটে থাকতে কোনো টেস্টের মাধ্যমে কি আসলে এটি কি জানা যায় কিনা? বেসিক্যালি আমি স্যারের সাথে একটু যোগ করতে চাই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে। সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সে স্যার তো অলরেডি বলেছেন। একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে কনসেঙ্গুইনাল ম্যারেজ, মানে যারা আত্মীয়তার মধ্যে বিয়ে হয়, চাচাতো ভাই বোন অথবা জেনেটিক্যালি চাচাতো ভাই মামাতো, যাদের ব্লাড রিলেশন আছে, একটা বড় অংশ দেখা যাচ্ছে যে তাদের এই বাচ্চা বোবা হয়। বাচ্চারা যখন কথা বলে না, সে ডাক্তারের চেয়ে সবচেয়ে আগে বোঝে মা। মায়েরা বুঝতে পারে যে বাচ্চা কিন্তু শব্দের প্রতি রেসপন্স করছে না। যখনই মা নোটিশ করবে যে বাচ্চা স্বাভাবিক রেসপন্স করছে না, অতি সত্ত্বেও যাতে ডাক্তারের পরামর্শটা নিশ্চিত হয় যে তার কানে শুনছে কিনা। না হয় কোনো কারণে যে বাচ্চারা 4 বা 5 পেরিয়ে যায়, তখন তো এই চিকিৎসা থেকে বঞ্চিত হবে এবং সারা জীবন তাকে বোবা হিসেবে থাকতে হবে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। চিকিৎসকদের মুখেই শুনলাম যে রক্তের সম্পর্কের ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে হলে শিশুর বোবা বা বধির হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়। এছাড়াও কিন্তু নানা রোগে আক্রান্ত হওয়ার খবরও কিন্তু আমরা জানি। সেটি অবশ্যই বন্ধ হওয়া উচিত, এবং আমরা চাইব সারা পৃথিবীতেই একটিও বোবা শিশু যেন জন্মগ্রহণ না করে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবে মেডিকেল বোর্ড। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।